आपकी আদালতে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনভিসের ওপর অভিযোগ হলো যে উনি পার্টি ভাঙতে রীতিমতো সিদ্ধহস্ত। এখন উদ্ধব ঠাকরেকে যবে থেকে আপনি মুখ্যমন্ত্রীর পদ থেকে সরিয়ে দিয়েছেন, ওনার পার্টি ভেঙে দিয়েছেন, তবে থেকে সবাইকে বলছেন যে বিজেপির কারোর বিয়েতে আপনাকে ডাকলে কেউ যাবেন না, আর নিজের বিয়েতেও ওদের কাউকে ডাকবেন না, কারণ ওরা আসবেও, খাবারও খাবে, আর তারপর যে ব্রাইড রয়েছে তাকে নিয়ে পালিয়ে যাবে আর অন্য কারোর বিয়েতে চলে যাবে। দেখুন, ওনার প্রবলেম কি জানেন তো, ওরা যে কারোরই বিয়েতে যাক না কেন, ওনাদের মনে হয় যে উনি নিজেই বর। ওনাদের তেমনই অ্যাটেনশন চাই যেমনটা বরের প্রাপ্য বা তার থেকেও বেশি। সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো যে উদ্ধব বাবুর পার্টি সবার প্রথম কে ভাঙিয়ে দিয়েছে? শরদ পাওয়ার বাবু ভেঙেছেন। 1992 সালে যখন শিবসেনা প্রধান শ্রদ্ধেয় বালাসাহেব ঠাকরে বাবু জীবিত ছিলেন আর সমস্ত শক্তি নিয়ে ওই সময় বিরোধিতা করতেন, তখন সবার আগে উদ্ধব ঠাকরে বাবু বা বালাসাহেব ঠাকরে বাবুর পার্টি শরদ পাওয়ার বাবু ভেঙেছিলেন। ভুজবল বাবুর সঙ্গে 13 জন চলে গিয়েছিল। এখন ওই শরদ পাওয়ার বাবুর সঙ্গেই অ্যালায়েন্স করে উদ্ধব বাবু মুখ্যমন্ত্রী হন। আর দেখুন, ওনার যে পার্টিটা ভেঙেছে সেটা ওনার পার্টি হোক বা শরদ পাওয়ার বাবুর পার্টি হোক, এর জন্য আমাকে ব্লেম করতে পারে না। এর কারণ আমি বলছি আপনাকে যে একনাথ শিন্ডে বাবু বালাসাহেব ঠাকরের একদম কট্টর শিব সৈনিক ছিলেন। কট্টর যারা হন, পার্টি ছেড়ে বেরিয়ে যান না এরা কখনো। কিন্তু যখন উনি এটা বুঝতে পারলেন যে উদ্ধববাবু আদিত্য ঠাকরেকে নেতা বানানোর জন্যই ওনার ডানা ছাড়ছেন, সব রকমভাবে কম্প্রোমাইজ করছেন, আর উনি যে দপ্তরের মন্ত্রী ছিলেন সেটার মিটিংও আদিত্য ঠাকরে করছে, তো ওনার মনে হলো যে আরও একটা কারণ, আমরা আইডিওলজি ছেড়ে দিয়েছি, বালা সাহেবের হিন্দুত্ব আমরা বলতে পারবো না, কোণঠাসা হয়ে পড়ছিলেন, আর অন্যদিকে ডানা ছেটে দিচ্ছিল। তো যখন উনি এসব বুঝতে পারলেন, তখন যদি অ্যাক্ট না করেন তাহলে উনি রাজনীতিতে শেষ হয়ে যাবেন। তখন ওনারা সবাই মিলে বাইরে বেরিয়ে আসেন। তো এটা ওনাদের উচ্চাকাঙ্ক্ষা। সেম এনসিপিতে হয়েছে। এনসিপিতে এত বছর ধরে শরদ পাওয়ার বাবুর উত্তরাধিকারী রূপে অজিত পাওয়ারকে ধরা হতো তখন, কিন্তু গত কয়েক বছরে সুপ্রিয়া ম্যামকে পুশ করা হয়, সুপ্রিয়া ম্যামকে উত্তরাধিকারী হিসেবে দেখানো হয়, আর ধীরে ধীরে প্রতিটা ক্ষেত্রে অজিত পাওয়ার বাবুকে ভিলেন বানানো হয়। উদাহরণস্বরূপ, যেটা আমার সঙ্গে অজিত পাওয়ার যে 80 ঘন্টার শপথ আমি নিয়েছিলাম, সেটা শরদ পাওয়ার বাবু সব ইনিশিয়েটেড করেছিলেন। অজিত পাওয়ার বাবুকে সামনে আনেন, পেছন থেকে কুর্সি সরিয়ে নেন। এই রকমই যে সময় শরদ পাওয়ার বাবু মাঝে একবার ইস্তফাও দিয়েছিলেন, সেই সময় এটা ঠিক ছিল যে উনি ইস্তফা দেবেন আর এই দুজনের হাতে পার্টির দায়িত্ব দেবেন। সেই জন্য অজিতবাবু সামনে চলে আসেন, আর তারপর উনি আবার ইস্তফা ফিরিয়ে নেন, অজিত পাওয়ার বাবুকে ভিলেন বানিয়ে ফেললেন। তো একরকমভাবে অজিত পাওয়ার বাবুও বুঝতে পারেন যে এর থেকে বেশি আমাকে আর এগোতে দেওয়া হবে না, রাজনীতি শেষ করে দেওয়া হচ্ছে, আর ধীরে ধীরে আমায় এমনভাবে ভিলেন বানানো হলো, আমি নিজের পার্টিতেই আর থাকতে পারবো না। ওই সময় উনি বাইরে বেরিয়ে আসেন। আর এই যে দুটো পার্টি ভেঙেছে, সেটা ওদের ভিতরের উচ্চাকাঙ্ক্ষার জন্যই ভেঙেছে। দেখুন দেবেনজি, উদ্ধব ঠাকরে মুখ্যমন্ত্রী ছিলেন, সমস্ত মেশিনারি, পুলিশ, ইন্টেলিজেন্স সব ওনার কাছেই ছিল। ওনার নাকে ডগা দিয়ে অ্যাম্বুলেন্স নিয়ে চলে গেলেন। দেখুন, এর কারণ কি জানেন তো, যে উদ্ধববাবুর এই এমএলএদের সঙ্গে যোগাযোগ ছিন্ন হয়ে গিয়েছিল। উদ্ধববাবুর এমএলএস উদ্ধববাবুর সঙ্গে দেখা করতেও পারতেন না। ওনাদের কয়েকবার গেট থেকে ফিরে আসতে হয়েছিল। তো ওনারা এই জন্য, ওনাদের মধ্যে এমন কেউ কেউ ছিল যারা বহু বছর ধরে বালাসাহেব ঠাকরে বাবুর সঙ্গে ছিলেন, ওনার সঙ্গী, ওনার নেতৃত্বে কাজ করেছেন, কট্টর হিন্দুত্ববাদী। আর উদ্ধববাবু একদিকে তুষ্টিকরণের নীতি শুরু করে দেন, যেভাবে কংগ্রেস পার্টি তুষ্টিকরণ করে থাকে তার থেকে বেশি তুষ্টিকরণ উদ্ধববাবু করছিলেন। তো ওনাদের দমবন্ধ হয়ে আসছিল। ওনারা এটা বুঝতেই পারছিলেন না যে আগামী নির্বাচনে মানুষের কাছে কি বার্তা নিয়ে যাবেন। তো এই সাফোকেশন ওনাদের একত্রিত করে তোলে। আর উদ্ধববাবু যে
যে গন্তব্যে এগিয়ে যাচ্ছিলেন, জমি দেখতেই পাচ্ছিলেন না উনি, জমি থেকে অনেকটাই সরে গিয়েছিলেন। কিন্তু আপনি তো সাপোর্ট করেছেন, সাহায্য তো নিশ্চয়ই করেছেন, নাহলে ওরা এখান থেকে বেরোলো কি করে? দেখুন, রাজনীতিতে আমরা তো শুধু গুলি খেলার জন্য বসে থাকি না। তো যখনই সে বেরিয়ে গেল, তো আমরা তো সেখানে অপরচুনিটি খুঁজে পেয়ে গেলাম। বেরিয়ে গেল যখন আমরা ওনার সঙ্গে যোগাযোগ করলাম, আর আমাদের যতটুকু আমরা করেছি, তবে ওনাদের স্প্লিট হওয়ার পিছনে আমাদের হাত নেই। স্প্লিট হওয়ার পর আমাদের কাছে পলিটিক্যাল অপরচুনিটি ছিল, আমরা সেটা কাজে উদ্ধবজি লাগাই। সবাইকে বলেন যে আপনি কি করেছেন। উনি বলেন যে দেবেন্দ্র ফডনাভিস আমাকে গদি থেকে সরানোর জন্য কালো জাদু করেছে। দেবেন্দ্র ফডনাভিস মোষ বলি দিয়েছে, লেবু কেটেছে, লঙ্কা জ্বালিয়েছে, তন্ত্রমন্ত্র করেছে। দেখুন, এইসব জিনিস সেই বলতে পারে যে নিজে এইসব করে। আমি মন্ত্রতে বিলিভ অবশ্যই আমি করি, কিন্তু তন্ত্রতে একেবারেই বিলিভ করি না। হ্যাঁ, যদি কোনো পূজা করার থাকে, তাহলে কোনো ব্যক্তির কুবিচার যাতে তার মাথা থেকে বেরিয়ে যায়, এরকম পূজা অবশ্যই করব। কিন্তু আমি এমনটা মানি না যে কেউ মন্ত্রতন্ত্র করে সেখান থেকে কুর্সি পেয়ে যাবে বা কাউকে সরিয়ে দেওয়া যাবে। তাহলে তো ভোটের দরকারই ছিল না, ইলেকশন কমিশনের জায়গায় তন্ত্র কমিশন বসিয়ে দিতে হতো। যে সবচেয়ে বড় তন্ত্র করত আর যে সবচেয়ে বেশি মোষ বলি দিত, সে চিফ মিনিস্টার হয়ে যেত। কিন্তু এটা কি সত্যি না যে সব এমএলএদের আসামে নিয়ে গেছিলেন, কামাখ্যা দেবীর মন্দিরে নিয়ে গেছিলেন, ওখানে প্রতিজ্ঞা করিয়েছিলেন রক্তের টিকা লাগিয়ে যে ছেড়ে যাবে না? এই সব কিছু রিউমার্স। আসামে সবাই গিয়েছিল, অবশ্যই গিয়েছিল। আর আসামে যাওয়ার পর সবারই কামাখ্যা মন্দিরে যাওয়ার ইচ্ছা তো হয়। যত এমএলএ ছিল, ওখানে সবাই মিলে ওরা কামাখ্যা মন্দিরে যান। সবার সামনেই গেছে, ক্যামেরাতে তো সবাইকে দেখা যাচ্ছে। মন্দিরে গেছে, মন্দিরে দর্শন করেছে, আবার ফিরে এসেছে। কোথায় রক্ত আছে, কোথায় টিকা আছে, কিছুই তো নেই। এইসব কথা রটিয়ে দেওয়া হয়। তো নিশ্চিতভাবে ওনারা কামাখ্যা দর্শন করেছেন। কেউ কোথাও রক্ত টিকা লাগায়নি। তবে এটা ঠিক যে ওনাদের দেখে কিছু লোক রক্তকান্না করছিলেন, এটা আমি নিশ্চিত। আচ্ছা, এটা কি সত্যি যে দেবেন্দ্র ফডনাভিস লং কোট পরে, কালো চশমা লাগিয়ে, হ্যাট পরে শার্লক হোমসের রূপে দেখা করতে যেতেন? দেখুন, এক দুবার হয়তো গিয়েছিলাম, কিন্তু যেটা হয়েছিল যে এইরকম কোনো ইন্টারভিউ চলছিল, আর আমার স্ত্রীকে তো জানেনই যে ওর পাবলিক প্রোফাইলটা কেমন, মজা করে কিছু জিনিস উনি বলেও দেন। তো এইরকম বলে দেয় উনি, আমিও জানতাম না, আমিও ভাবতাম এ কোথায় যাচ্ছে এখন, কি সব সেজেগুজে যাচ্ছে, ব্যাস এটা নিউজ হয়ে যায়। দেবেন্দ্র ফডনাভিস লং কোট পরে ঘুরে বেড়াতেন। উদ্ধব ঠাকরে বলেন যে কোনো মতবিরোধ নয়, একনাথ শিন্ডে দেবেন্দ্র ফডনাভিসের থেকে, অমিত শাহের থেকে, বিজেপির থেকে টাকা নিয়েছে। ৫০-৫০ লাখ এক একটা এমএলএর পেছনে খরচ করা হয়েছে। উদ্ধববাবু এতটাই ফ্রাস্ট্রেটেড যে উনি রোজ নতুন নতুন গল্প খুঁজে বের করেন, রোজ নতুন স্বপ্ন দেখেন, রোজ নতুন বাহানা দেখেন। উদ্ধববাবু এই ব্যাপারটা অ্যাকনলেজ করতেই চান না যে ওনার এমএলএদের সঙ্গে ওনার কানেক্ট শেষ হয়ে গিয়েছিল। নাহলে আপনি আমাকে বলুন না যে উদ্ধববাবুর কাছে কি টাকার কোনো অভাব আছে? এখানে টাকার কোনো বিষয় নয়। এই সমস্ত লোকের কাছে যে ধরনের সিস্টেম ওখানে তৈরি হয়েছিল, সেই সিস্টেম থেকে তারা প্রতারিত হয়েছে। সেই জন্য দেখুন, আপনি রাজনীতিতে এত রিস্ক তো নেবেন না। কারণ আপনি যতই টাকা দিন না কেন, তাও যদি এই ধরনের কোনো কিছু কেউ করত আর আপনি তখন ফেল হয়ে যান, তো আপনার পলিটিক্যাল লাইফ শেষ। কিন্তু এই সমস্ত লোক চার্জ ছিল, তারা সবাই একত্রিত ছিল। আর এখানে লাস্ট কফিন জিনিসটা জানেন তো কি? যখন বিধান পরিষদের ভোটটা হলো, আর ভোটের সময় সবাইকে বলে দেওয়া হয়েছিল যে কাকে ভোট দিতে হবে, এক একজনকে ভিতরে ডেকে ডেকে। আর উপদলীয় নেতা একনাথ শিন্দে, অথচ ওনাকে বলা হয় বাইরে বসুন, আর কোনো কনসালটেন্টের লোককে ভিতরে বসায়, আর সে বুঝিয়ে বলে দিয়েছিল কিভাবে ভোটটা দিতে হবে। ওই সময় আমার মনে হয় উনি যে অপমানিত হলেন, ওই দিনই শিন্ডে যে ঠিক করে নিয়েছিলেন, ভোটিং হয়, সবাইকে একত্রিত করেন আর বলেন যে কি হচ্ছে, এটা কি ধরনের অপমান করা হচ্ছে। যদি আমার উপর ওনার এতটুকু ভরসা না থাকে, কোনো কনসালটেন্টকে বসানো হলো, উল্টে নিয়ম যখন রয়েছে যে উপদলীয় নেতা যে হয়, যে বিধানের মণ্ডলের নেতা হয়, সেই নেতাই বসে,
অথচ আমাকে বাইরে বসিয়ে কোনো কনসালটেন্টের 20-25 বছরের একটা ছেলেকে বসানো হলো, আর ও নাকি বোঝাচ্ছে যদি আমার উপর বিশ্বাস নাই থাকে তাহলে থেকে লাভটা কি? উনি সঙ্গে সঙ্গে বেরিয়ে যান। তো একনাথ শিন্ডে আপনার সঙ্গে কবে যোগাযোগ করেন? একনাথ শিন্দে যখন মহারাষ্ট্রের বর্ডার থেকে বাইরে চলে গেলেন তখন উনি আমার সঙ্গে যোগাযোগ করেন। উনি বলেন, আমি বেরিয়ে পড়েছি। আমি বলি, আমি আছি, চিন্তা করবেন না, আপনি চলে আসুন। আর ওরা বেরিয়ে বেরিয়ে গেলেন? গেলেন। এখন দেখুন, উনি বেরিয়ে গেলেন, বরযাত্রী সেজে তৈরি, ঘোড়া এসে গেল, ঘোড়ার ছোলা খাওয়াও হয়ে গেল, বর দেবেন্দ্র ফডনবিসের হওয়ার কথা, কিন্তু পিঁড়িতে বসলেন শিন্ডেজি। না দেখুন, এই ব্যাপারটা আমি খুব পরিষ্কারভাবে বলতে চাই। যখন এই সমস্ত কিছু যখন হয়েছিল আর এটা বোঝা গেল যে এই সরকার এভাবে পড়ে যাবে, তখন প্রথম দিনই এটা ঠিক হয়ে গিয়েছিল যে শিন্দেবাবু এত সাহস দেখিয়ে এই সব কাজ যে করেছেন, এইরকম সময় ওনাকেই মুখ্যমন্ত্রী বানানো উচিত। কারণ ওনার সঙ্গে যারা এসেছিলেন ওনাদেরও কনফিডেন্স দরকার। তো প্রথম দিন থেকেই ঠিক ছিল যে মুখ্যমন্ত্রী শিন্দেজিই অবশ্যই হবেন। এতে কোনো রকম দ্বিমত ছিল না, এতে আমার মনেও কোনো দ্বিধাবোধ ছিল না। উল্টে আপনি যদি আমার নেতাদের জিজ্ঞাসা করেন তারাই বলবে যে আমিই সবার প্রথমে প্রস্তাবটা রেখেছিলাম, আমরা যদি শিন্দেবাবুকে মুখ্যমন্ত্রী করি এই সরকার ভালোভাবে চলবে। কারণ আরও যারা এসেছে ওনাদেরও কনফিডেন্স দরকার, আর আমাদের নেতারা তাতে সায় দেন। আর হ্যাঁ, সারপ্রাইজিং আমার জন্য অবশ্যই ছিল, কারণ ওই সময় আমি এটা মনে করতাম যে আমি সরকারের বাইরে থাকব। কিন্তু আমার পার্টি সিদ্ধান্ত নেয় সরকার যদি চালাতেই হয় তাহলে আমাদের প্রতিনিধি থাকাও দরকার। সেই সময় একটু খারাপ লেগেছিল আমার, কিন্তু পরে আমি বুঝতে পারলাম যে আমার নেতাদের সিদ্ধান্ত সঠিক ছিল। কারণ সরকার ভিতরে থেকেই চালানো সম্ভব, বাইরে থেকে তো চালানো হয় না। আর আমি সরকারের ভেতরে যাই এবং শক্তপোক্তভাবে সরকার চালাতে পারি আর পুনরায় নির্বাচিত হয়ে আসি। কিন্তু এখন আবার যখন নির্বাচন হলো, শিন্ডেজির খুবই আশা ছিল যে তাকে আবার মুখ্যমন্ত্রী করা হবে, আপনি আবার উপমুখ্যমন্ত্রী হবেন। শিন্দেবাবু রাজনীতিটা বোঝেন। যেখানে ১৪৫টা মেজরিটির জন্য প্রয়োজন, ১৪৫টা আসনের মধ্যে বিজেপি একাই ১৩৭টি আসন জিতে নিয়েছেন। তো শিন্দেবাবু এটা বুঝতে পারেন যে ভাই, যে পার্টি নিজের শক্তিতে এত সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে সেই পার্টি যদি নিজেদের চিফ মিনিস্টার না বানায় তাহলে তার কর্মীদের কাছেও এক প্রকার ভুল বার্তা যাবে। তো যখন এত কিছুর পর আমরা আমাদের সিনিয়র নেতাদের সাথে বসেছিলাম, সেই সময় যখন আমাদের সিনিয়র নেতারা বলেছিলেন যে ভারতীয় জনতা পার্টির মুখ্যমন্ত্রী হবেন, তখন শিন্দেবাবু ১ মিনিটে হ্যাঁ বলেছিলেন। শিন্দেবাবু কখনো তাতে কিন্তু না বলেনি। উনি বলেছিলেন, আমি বুঝতে পারছি আপনারা এত আসন পেয়েছেন, ভারতীয় জনতা পার্টি এটা ডিজার্ভ করে, আপনি করুন। এখন শিন্ডেজি তো বলছেন আমাকে হালকাভাবে নেবেন না, আমি টাঙ্গা উল্টে দেব। উনি আমায় বলছেন না, উনি উদ্ধববাবুকে বলছেন। ওনার টাঙা উল্টে গেছে, ওনার কি বলেছেন? না, এখন ওনার টাঙ্গা তো অনেক আগেই উল্টে গেছে, ওনার তো সব ঘোড়াও পালিয়ে গেছে, এখন তো উনি এই টাঙ্গায় আছেন। বারবার ওনাকেই এই কথাটা বলতে থাকেন। এখনো মাঝে মাঝে শিন্দুবাবুকে হালকা নিয়ে নেন, তো উনি মনে করিয়ে দেন যে এখনো টাঙ্গা উল্টে দেওয়ার শক্তি রয়েছে ওনার মধ্যে। দেখুন, আজকাল তো এটা শুনতে পাচ্ছি যে শিন্ডেজি রেগে আছেন, এই জন্য আপনি উদ্ধবজিকে অফার দিচ্ছেন যে এদিকে চলে আসুন। প্রথম কথা, শিন্দেবাবু মোটেও রেগে নেই। আর আমাদের এই যে সরকার ৫ বছর পূর্ণ শক্তি নিয়ে কাজ করবে, কোঅর্ডিনেশনের সাথে কাজ করবে, ভালোভাবে কাজ করবে, মহারাষ্ট্রকে আমরা উন্নয়নের দিকে নিয়ে যাব। উদ্ধববাবুর কথা যখন উঠছেই, তো আমি বলতে চাইবো যে আমি বিধানসভায় বক্তৃতা দিচ্ছিলাম, সেই সময় যেহেতু আইন পরিষদের বিরোধী দলীয় নেতা ছিলেন, ওনার বিদায় অনুষ্ঠান চলছিল, তো সেখানে একটু হাসি ঠাট্টা চলছিল। তো সেখানে বসে থাকাকালীন উদ্ধববাবু আমার সামনে বসে দেন। তিনি বসে বসে বলেছিলেন যে আপনি এখানে আসুন না, এই সিটটা তো খালি হয়ে যাচ্ছে। আমি তাকে বলেছিলাম যে এখন ৫ বছর ওখানে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না, আমরা এখানেই থাকবো। আপনি দেখুন, যদি এখানে আসতে চান তো আমরা বিবেচনা করব। এটা আমি মজা করে বলেছিলাম, কোনো অফার ছিল না, আমি মজা করে বলেছিলাম। তো এটা নিয়েও একটা নিউজ তৈরি হয়ে যায়। এখন অফার দেওয়ার কোনো প্রশ্নই তো আসে না, আমাদের কাছে জায়গাই নেই। এখন বলুন না, ২৮৮ জনের যে একটা অ্যাসেম্বলি, আমাদের ২৩২ জন লোক রয়েছে, বাকি আর কাউকে নিয়ে বসার কোথায় বসাবো? জায়গাই তো নেই। যদি জায়গা না থাকতো তাহলে
পরের দিন 20 মিনিটের জন্য 1-to-1 বন্ধ ঘরে কি আলোচনা না, করেছিলেন খোলা আপনি? ঘর ছিল, বন্ধ ছিলই না। সম্পূর্ণ খোলা ঘরে একটা খোলামেলা আলোচনা চলছিল। উনি ডেলিগেশন নিয়ে আমার কাছে এসেছিলেন। আমি ডেলিগেশনের কথা শুনলাম। প্রথমে তিনি আর আদিত্য বসলেন, আর তারপর তিনি তার বাকি লোকেদেরকে ডাকলেন। আমরা 15-20 মিনিট বসেছিলাম। আমি চা খেলাম, আদিত্য কফি খাল, উনি কিছুই খেলেন না। তারপর তারা কথা বলে চলে গেলেন। উনি কি কথা বলে চলে গেলেন? দুটি জিনিস ছিল। এক, উনি বলেছিলেন যে বিধানসভায় যে বিরোধী দলের যে নেতা, তার কাছে সংখ্যা নেই। তাই তিনি বলছিলেন যে সংখ্যা না থাকা সত্ত্বেও আমাদের বিরোধী দলের নেতা এটা ওনার ডেলিগেশন ছিল। আর দ্বিতীয়, তিনি আমাকে একটা বই দিতে এসেছিলেন, যে বইতে বিভিন্ন ব্যক্তি মানে যে সংবাদপত্রে যে নিবন্ধ লিখেছিলেন থার্ড ল্যাঙ্গুয়েজের ওপর, তৃতীয় ভাষা কোনটা হওয়া উচিত, এটা থাকা উচিত কিনা, সেটার বই আমাকে উনি দিতে এসেছিলেন। অ্যাকচুয়ালি যখন থেকে একনাথ শিন্ডে আর অজিত পাওয়ার আলাদা হয়ে আপনার কাছে এসেছেন, তখন থেকেই মনে হচ্ছে আপনি যে কারোর ওপর জাদু করতে পারেন, যে কাউকে আনতে পারেন। না, দেখুন, আমি আপনাকে একটা কথা বলতে পারি যে মহারাষ্ট্রের রাজনীতিতে আমি এটা সবসময় বুঝতে পেরেছি যে অপোজিশনের লোকজন আমার আদর্শগত শত্রু, কোনো আদর্শগত বিরোধ রয়েছে, কিন্তু আমার শত্রু নয়। অতএব ব্যবহারের দিক থেকে আমার সবচেয়ে ব্যবহারিক সম্পর্ক রয়েছে। তবে এর অর্থ এই নয় যে এখন কোনো দল পরিবর্তন হবে। এখন এটাই চলতে থাকবে, এই কম্বিনেশনেই চলতে থাকবে, কোনো পরিবর্তন এখন হবে না। এমন হবে না তো কোনোদিন শিন্ডেজির পেটে ব্যথা হবে আর উনি ঠানে চলে যাবেন নিজের চিকিৎসা করাতে? না, মুম্বাইয়ে ভালো হাসপাতাল আছে, আর আজকাল ওনার পেটে কোনো ব্যথা হচ্ছেও না। পাবলিকের মধ্যে থেকে দু একটা প্রশ্ন নিতে পারি? আপনার কি মনে হয় উদ্ধব ঠাকরে এখন দল ছেড়ে চলে যাবেন, মানে আঘাড়ি দল থেকে? মহাবিকাশ আঘাড়ি হ্যাঁ, ওই ছেড়ে? আঘাড়ি দল থেকে। দেখুন, উদ্ধব ঠাকরে বাবু যা কিছু করতে পারেন, ওখানে থাকতেও পারেন, আলাদাও হতে পারেন। উদ্ধব ঠাকরে বাবু এমন একজন ব্যক্তি, তিনি যে কি সিদ্ধান্ত নেবেন তা কেউ বলতেই পারবে না। মাঝে মাঝে আমার মনে হয় উনি নিজেও বলতে পারবেন না যে কি সিদ্ধান্ত নেবেন, কারণ উনি শেষ মুহূর্তে সিদ্ধান্ত নেন। সেই জন্য এখনই আমার মনে হয় তিনি সেখানেই থাকবেন, কিন্তু আমি পূর্ণ আত্মবিশ্বাসের সাথে বলতে পারছি না, কারণ উনি নিজের সিদ্ধান্ত নিজেই নেন। দেখুন, সব কথা যদি একসঙ্গে জোড়া যায়, বিধানসভায় আপনার রসিকতা, তারপর আপনার সাথে একান্ত সাক্ষাৎ, তারপর ওনার মহাবিকাশ আঘাড়ি সম্পর্কে কিছু বক্তব্য রাখা, তো এর মানে হলো কিছু তো ঘটছে দেবেন্দ্র ফডনবিস আর উদ্ধব ঠাকরের উনি মধ্যে। বলেছিলেন যে মহাবিকাশ আঘাড়ি নয়, ইন্ডিয়া আঘাড়ির একটি সভা করা উচিত। আর উনি ইন্ডিয়া আঘাড়ির বৈঠকে যান তো। উনি ডিমান্ড করেছিলেন, ইন্ডিয়া আঘাড়ি এতদিন ধরে দেখাই করেনি, এত নির্বাচন হচ্ছে, তো ওনার কথাতেই তো ইন্ডিয়া অ্যালায়েন্স যেটা রয়েছে, ইন্ডিয়া যে অ্যালায়েন্স তো সভা ডেকেছিল, আর উনি একটা বৈঠক করা হয়েছিল, আর ইন্ডিয়া অ্যালায়েন্সের সভায় তিনি একটা ওখানে বৈঠক করেন, সেখানে সকলের সাথে কথা টথাও বলেন উনি, তো ইন্ডিয়া অ্যালায়েন্সে রয়েছেন উনি। আপনি বলছেন যে আগামী দিনগুলোতে মহারাষ্ট্রের রাজনীতিতে কোনো বড় ধরনের উত্থান পতন বা ঝড়ের সম্ভাবনা নেই? এখন তো আমি দেখতে পাচ্ছি না, আমরা সব ঝড় থামিয়ে দিয়েছি। যখন আমি লিডার অফ অপোজিশন হয়েছিলাম আর আমাকে নিয়ে উপহাস করা হচ্ছিল সামনে থেকে, তখন আমি বলেছিলাম যে मेरा पानी उतरता देख मेरे किनारे पर घर मत बसा लेना, मेरा पानी उतरता देख मेरे किनारे पर घर मत बसा लेना, मैं समंदर हूं, लौट कर जरूर आऊंगा।